বিশ্ব মানবতা ও মুসলমান হত্যার নির্মম বর্বরতায় মেতে ওঠা ইসরায়েল নিজেদের ধ্বংসের একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছে। ইসরায়েলের বয়স যত ৮০ বছরের কাছাকাছি হচ্ছে, ততই অষ্টম দশকের অভিশাপ বাক্যটি ডালপালা মেলছে। ইসরায়েল হামাস যুদ্ধের এই ডামাডোলের মধ্যে শুধু ফিলিস্তিনিদের মুখেই শব্দবন্ধটি শোনা যাচ্ছে তা নয়, বরং বহু ইসরায়েলি নেতার মুখেও এখন বাক্যটি নতুন করে প্রাণ পেয়েছে। কিন্তু কি এই অষ্টম দশকের অভিশাপ? কেনই বা তা নিয়ে এত আলোচনা? লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম এবিসি নিউজ বলছে, অষ্টম দশকের অভিশাপ নতুন কিছু নয়। আজ থেকে ২৪ বছর আগে হামাস আন্দোলনের প্রতিষ্ঠাতা আহমেদ ইয়াসিন এই শব্দটি ব্যবহার করেছিলেন। সহজ কথায়, অষ্টম দশকের অভিশাপ হচ্ছে ইসরায়েলিদের এমন একটি বিশ্বাস, যে বিশ্বাস বলে কোনো ইহুদি রাষ্ট্রের আয়ুষ্কাল ৮০ বছরের বেশি হবে না। এ বিশ্বাস তারা কোথা থেকে পেয়েছেন? ইহুদিরা এই বিশ্বাস পেয়েছে তালমুদ থেকে। তালমুদ হচ্ছে ইহুদিদের একটি ধর্মীয় ন্যায়শাস্ত্র। এটি প্রাচীন ইহুদি পণ্ডিতেরা লিখেছিলেন। শাস্ত্রটিতে ইহুদিদের প্রাত্যহিক জীবনের করণীয়, পালনীয় ও পরিত্যাজ্য বিষয়গুলোকে বাতলে দেওয়া হয়েছে। তবে এটি কোনোভাবেই ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত নয়। যাই হোক, তালমুদে বলা হয়েছে কোনো ইহুদি রাষ্ট্রই ৮ দশকের বেশি টিকবে না। নিজেদের জাতিগত অন্তর্কন্দলের কারণেই রাষ্ট্রটি ভেঙে যাবে। বাস্তবেও তাই কি ঘটছে? মিলে গেছে তালমুদের ভবিষ্যৎবাণী। একটু ইতিহাসের দিকে তাকানো যাক। ইতিহাস বলছে, গত ২০০০ বছরে বিশ্বের বিভিন্ন দেশে ছোট বড় অনেক ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু কিং ডেভিডের রাজত্ব আর হাসমনিয়াম রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য ৮০ বছরের বেশি টেকেনি। কিং ডেভিডের রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্বাব্দ ১০৫০ থেকে ৯৩০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, আর হাসমনিয়ামের রাজত্ব ছিল খ্রিস্টপূর্ব ১৪০ থেকে খ্রিস্টপূর্ব ৬৭ পর্যন্ত। ইতিহাসবিদরা বলছেন, কিং ডেভিডের রাজত্ব ও হাসমনিয়ামের রাজত্ব ৮০ বছরের বেশি থাকলেও রাজ্য দুটিতে ভাঙ্গনের সুর বেজে উঠেছিল ঠিক ৮০ বছরের মাথায়। তারপর ধীরে ধীরে রাজ্য দুটি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের ললাট লিখনও কি এমনই হবে? কারণ আধুনিক এই ইহুদি রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৮ সালের ১৪ই মে। সেই হিসেবে ২০২৮ সালে ৮০ বছর পূর্ণ করবে ইসরায়েল। তার মানে হাতে আছে মাত্র ৫ বছর। ৪ কিংবা ৫ বছর পরই হয়তো বেজে উঠবে ইসরায়েলের চূড়ান্ত মৃত্যু ঘণ্টা। এখনই সেই মৃত্যু ঘণ্টার ধ্বনি শুনতে পাচ্ছেন অনেক বিশ্লেষক। তারা বলছে, গত ৭ অক্টোবর থেকে গাজার উপর যেভাবে মরিয়া হয়ে বোমা বর্ষণ শুরু করেছে ইসরায়েল, যেভাবে ফিলিস্তিনি মুসলিমদের নিশ্চিহ্ন করতে উম্মাদের মতো আচরণ করছে নেতানিয়াহু, তাতে বুঝতে অসুবিধা হয় না যে ইহুদিরা ভেতরে ভেতরে অস্তিত্ব সংকটে ভুগছে। তাই শেষবারের মতো মরণ কামড় দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে বলছে, ইহুদিরা যে অষ্টম দশকের অভিশাপ নিয়ে ভীত, তা সাম্প্রতিক সময়ে ইহুদি নেতা এহুদ বারাক, নাফতালি বেনেট ও বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে। গত বছর ইসরায়েলের ইয়েদিয়াত আহরনোত পত্রিকার এক নিবন্ধে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাক লিখেছেন, ইসরায়েলের সমাজে বিভাজন ও বিভেদ আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। এটি কার্স অফ 80 ডিকেডস তথা অষ্টম শতকের অভিশাপকেই মনে করিয়ে দেয়। এদিকে চলতি মেয়াদে প্রধানমন্ত্রিত্ব নেওয়ার আগে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলকে ৮ দশকের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার নিশ্চয়তা কেবল তার নেতৃত্বাধীন সরকারই দিতে পারে। এর আগের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও তার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন, একমাত্র তার সরকারই অষ্টম দশকের অভিশাপকে মিথ্যা প্রমাণ করে দিতে পারে। এমন বক্তব্য থেকে স্পষ্টই অনুমান করা যায় যে ইসরায়েলি নেতার অষ্টম শতকের অভিশাপ বিষয়টি নিয়ে শঙ্কিত। এখন সত্যি সত্যি অষ্টম শতকের অভিশাপ ফলে যায় কিনা তা দেখার জন্য ২০২৮ সাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। MR আকাশ, আজকাল।
6টি পরমাণু বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র গ্রেড ইউরেনিয়াম রয়েছে বলে দাবি করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লিন্ডসে বলেন, ইরানের কাছে 6টি বোমা তৈরির জন্য যথেষ্ট উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। তারা এটি ব্যবহার করবে। ইরান 6টি পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি রয়েছে। তারা ইসরায়েলকে শেষ করবে। তারা আমাদেরও পিছু নেবে। তবে গ্রাহাম তার দাবির পক্ষে কোনো প্রমাণ বা সূত্র প্রকাশ করেননি। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত জানুয়ারির মাঝামাঝি এনবিসি নিউজকে বলেন, তেহরান পারমাণবিক বোমা অর্জনের লক্ষ্যে কাজ করছে না। অন্যদিকে গত 7 মার্চ মার্কিন সেন্ট্রাল কমান্ডারের সেন্টকম কমান্ডার মাইকেল কুরিলা বলেন, তেহরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি। মার্চের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব সহ একটি বার্তা পাঠিয়েছেন। সোমবার 7 এপ্রিল যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়, উভয় পক্ষ 12 এপ্রিল ওমানে প্রথম দফায় আলোচনায় বসতে সম্মত হয়েছেন। তবে ইরান অস্বীকার করে জানায়, তাদের মধ্যে পরোক্ষ আলোচনা হতে পারে। এদিকে গত বুধবার সুর পাল্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যদি যুক্তরাষ্ট্র সামরিক হুমকি দেওয়া বন্ধ করে তাহলে পারমাণবিক চুক্তি করতে ওয়াশিংটনের সাথে আলোচনায় বসতে প্রস্তুত তার দেশ। আরাকচি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমে একমত হতে হবে যে কোনো সামরিক বিকল্প থাকতে পারবে না। এছাড়া এ বিষয়ে ইরান কোনো জোর জবরদস্তি মেনে নেবে না। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, এ আলোচনা সফল না হলে ইরান বড় বিপদে পড়বে। 2015 সালে ইরান এবং 6টি বিশ্ব শক্তির মধ্যে পরমাণু বিষয়ক চুক্তি হয়। ট্রাম্প তার এই প্রথম মেয়াদে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তাই গত মাসে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি পাঠান। চিঠিতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সামরিক হামলা এড়াতে একটি চুক্তির কথা বলেন ট্রাম্প। মঙ্গলবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক মতামত নিবন্ধনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, তারা একটি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আন্তরিকভাবে আলোচনায় প্রস্তুত। তবে এ বিষয়ে এগিয়ে যাওয়ার আগে আমাদের জানতে হবে যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো সামরিক হুমকি থাকবে না। ওয়াহিদা পারভীন নিশিতা, আজকাল। ফিলিস্তিনের গাজা উপত্যকার দখল নিয়ে যখন বৈঠক করছিলেন ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু, গাজার নিয়ন্ত্রণ নিয়ে যখন তারা সাজাচ্ছিলেন নতুন পরিকল্পনা, ঠিক একই সময় সবাইকে অবাক করে মিশরে উপস্থিত ম্যাখো। গাজাবাসীদের পক্ষে অবস্থান নিয়ে ম্যাখো সরাসরি জানিয়ে দিলেন, ট্রাম্প ও নেতানিয়াহুর পরিকল্পনার সাথে তিনি একমত নন। গাজা সংকটে শান্তির পথ খুঁজতে কূটনীতির দরজায় কড়া নাড়ছে বিশ্ব। এরই ধারাবাহিকতায় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণে কায়রোতে আসেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। ম্যাখো মিশরে পৌঁছানোর পর তাকে উল্লাসের সাথে বরণ করে নেয় মিশরের জনগণ। রাস্তার দুই ধারে উপস্থিত জনতার উচ্ছ্বাসই বলে দেয় মিশরে কতটা জনপ্রিয় তিনি। এরপর এক বৈঠকে উপস্থিত হন 3 নেতা। ওই বৈঠক থেকেই ইসরায়েলি বর্বরতা বন্ধে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানান তারা। 3 দেশের এই শীর্ষ বৈঠকের নেতৃত্ব দেন মিশরের প্রেসিডেন্ট আল সিসি। ফিলিস্তিনিদের রক্ষা করতে অবিলম্বে জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও জোর দেন তারা। বৈঠক শেষে মিশরে অবস্থিত রেড ক্রিসেন্ট ওয়ারহাউস ভ্রমণ করেন ইমানুয়েল ম্যাখো। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় নিপীড়িত গাজাবাসীর পক্ষ নিয়ে আবেগঘন বার্তা দেন ম্যাখো। গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর ব্যাপারেও জোর দেন তিনি। ম্যাখো বলেন, গাজায় প্রায় 20 লাখ মানুষকে একটি ফাঁদে ফেলা হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে। ছোট্ট শিশুরা তাদের পরিবার হারাচ্ছে। আমি জানি না এই শিশুরা কিভাবে বেড়ে উঠবে। তাদের জোর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। গাজা কোনো রিয়েল এস্টেটের প্রজেক্ট নয়। আমরা গাজা উপত্যকা বা পশ্চিম তীর দখলের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। গাজার পক্ষে ম্যাখোর এমন শক্ত অবস্থান এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষায় বিবৃতি দিয়েছে ফ্রান্স। গত ফেব্রুয়ারিতে যখন ট্রাম্প গাজা দখল করে সেখানে বিলাসবহুল নগরী তৈরি করার পরিকল্পনা করেন, তখন সেটির তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিলেন ইমানুয়েল ম্যাখো। জহিরুল ইসলাম, আজকাল।
গত 2 এপ্রিল শুল্ক আরোপের ঘোষণা দিয়ে 181টি দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্র, যেখানে বাংলাদেশের ওপর 37% শুল্ক আরোপের বিষয়টি উল্লেখ করা হয়। এরপর বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অবশেষে সে আহ্বানে সাড়া দিয়েছেন ট্রাম্প। বুধবার দিবাগত রাতে চীন বাদে যেসব দেশের উপর শুল্ক আরোপ করা হয়েছিল সেটি 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে এ ব্যাপারে লিখেছেন, বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে সেটির ভিত্তিতে আমি চীনের উপর শুল্কের পরিমাণ 125% উন্নীত করছি। তবে যে দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি তাদের জন্য শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছি। বিশ্লেষকদের অনেকে মনে করছেন এটি মূলত ট্রাম্পের একটি কৌশল, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার প্রকৃত বাণিজ্য অংশীদার কারা সেটি জানার চেষ্টা করছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের একটি প্রতিবেদন বলছে, শুল্ক নিয়ে ট্রাম্পের এই ইউটার্নের পেছনে রয়েছে মার্কিন ধনকুবের ও অর্থনীতি বিশেষজ্ঞদের একাংশ। ট্রাম্প পারিবারিক শুল্ক ঘোষণার মাত্র 2 দিনের মাথায় $5 ট্রিলিয়ন খুইয়ে বসে মার্কিন শেয়ার বাজার। এছাড়াও ক্ষতির মুখে পড়তে থাকেন দেশটির বড় বড় ব্যবসায়ীদের অনেকে। ফলে ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্ক সহ অনেকেই ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করতে থাকেন। ট্রাম্পের শুল্ক আরোপকে বিশাল নীতিগত ভুল হিসেবে আখ্যায়িত করেন সিটজেল হেজ ফান্ডের মালিক কেনেন গ্রিফিন। ধনকুবের কেন ফিশার বলেন, ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন সেটি বোকামি, ভুল এবং চরম ঔদ্ধত্য। একে একে ট্রাম্প সমালোচকদের এই তালিকায় যুক্ত হন জেমি ডিমন, স্ট্যানলি ড্রুকেনমিলার সহ আরও বেশ কয়েকজন বিলিয়নিয়ার, যা ট্রাম্পকে তার সিদ্ধান্ত থেকে সরে আসতে এক প্রকার বাধ্য করে। MR আকাশ, আজকাল।